মিয়ানমারের রাখাইনে হাসপাতাল লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩১, আহত অর্ধশতাধিক। নির্বাচনের আগে বিদ্রোহী দমনে ব্যাপক অভিযান। গাজার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় বায়রন, বৃষ্টিতে তলিয়েছে আশ্রয় কেন্দ্র। দুর্যোগের মধ্যেই ইসরায়েলি বর্বরতায় শিশু নিহত, পশ্চিম তীরে অভিযানে আটক শতাধিক। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা, নির্বাচনের আভাস জেলেনস্কির। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে বেড়েছে মার্কিন সেনা উপস্থিতি, প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রী মাচাদো। এবং থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বাড়ি ছেড়েছেন ৫ লাখের বেশি বাসিন্দা। সংঘাত বন্ধে ফোন আলাপের পরিকল্পনা ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। শুরুতে দেশের খবর, তফসিল সহ নানা ইস্যুতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফ করছেন এসি সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। নিবন্ধনে নারীর অংশগ্রহণ খুব নিবন্ধনে কম। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? সীমানা নিয়ে স্যার কোর্টে তো স্যার মামলা করা যায় না স্যার, এই কথাটা আপনারা বলছেন না, মানে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি তাহলে স্যার? ব্যাপার আছে যে মামলা করা যায় না, আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটা ওনারই কথা। আমাদের প্রশ্নের ক্ষমতা খর্ব হচ্ছে স্যার, যে আইন আপিল যে ক্ষমতা আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। যাচ্ছি আন্তর্জাতিক সময়। মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 68 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসেই দেশটিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে বিদ্রোহী দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা সরকার। বুধবার রাতে মিয়ানমারের রাখাইনের পশ্চিমাঞ্চলীয় ম্রাউক ইউ জেলার একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এ ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মীর বরাতে এএফপি জানায়, রাতে হাসপাতালের বাইরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যম বলছে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে কয়েকজনের মরদেহ বের করে আনা হয়। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। হামলায় সন্ত্রাস ও নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে। দুর্বল হয়ে পড়া সামরিক কাউন্সিলের গণতন্ত্রের প্রতি কোনো সম্মান নেই। জান্তা সরকারের পতন যত কাছে আসছে তাদের বর্বরতার মাত্রা ততই বাড়ছে। এই মাসের 28 তারিখ নির্বাচন করার ঘোষণা দিলেও তারা নির্মমভাবে মানুষ হত্যা করছে। এই সামরিক কাউন্সিল সম্পর্কে আমার সত্যি আর কোনো কথা বলার নেই। গেল সপ্তাহেই সাগাইয়ে একটি চায়ের দোকানে জান্তা বাহিনীর হামলায় অন্তত 18 জন নিহত হন। মিয়ানমারের সামরিক পর্যবেক্ষকরা বলছেন 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা বেড়েছে। দেশটিতে চলতি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আশ্রয় শিবিরে থাকা ফিলিস্তিনিরা। তবুও তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত পার করছেন অনেকে।
এমন পরিস্থিতিতে উপত্যকায় আছড়ে পড়তে যাচ্ছে শক্তিশালী ঝড় বাইরন। পূর্বাভাস অনুযায়ী এটি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে দখলদার বাহিনীর অভিযানে 24 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনি আটক হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরুর বিষয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। এর মধ্যেও থেমে নেই দখলদার বাহিনীর আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, বুধবার ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের কাছে চলে আসায় হামাস সন্দেহে কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় কয়েকজন হতাহত হয়েছেন। গাজার বাসিন্দাদের কাছে এখন শুধু ইসরায়েলি হামলাই চিন্তার একমাত্র কারণ নয়, প্রকৃতিও নির্দয় হয়ে উঠেছে উপত্যকার ফিলিস্তিনিদের ওপর। নিম্নচাপের কারণে শুরু হয়েছে ভারী বৃষ্টি, ডুবে গেছে আশ্রয় কেন্দ্রের তাঁবু। কিছু কিছু জায়গায় পানির স্তর 40 সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া পূর্বাভাসেও নেই স্বস্তি। ভারী বৃষ্টির মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে আসতে যাচ্ছে শক্তিশালী ঝড়। এরই মধ্যে উপত্যকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় 3 লাখ ফিলিস্তিনি পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে, যাদের জন্য আসন্ন ঝড় তীব্র বন্যা এবং ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সরবরাহকারী সংস্থা। গাজায় আগ্রাসনের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও কঠোর অবস্থানে আছে ইসরায়েলি সেনারা। নাবলুস, সালফিত, জেরিকো, জেনিন ও পূর্ব জেরুজালেমে জোরদার করা হয়েছে অভিযান। 24 ঘন্টায় শতাধিক বাসিন্দাকে আটক করার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 2 বছরে দেশটিকে আরও $80 কোটি সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। যুদ্ধের মধ্যে আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব জানিয়ে ভোটের সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই বাড়ছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুতিনের সেনারা। একই দিনে লিমান, স্লোভিয়ানস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। পক্রোভস্কেও চলছে। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী কারণে এটি জব্দ করা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায় এরই মধ্যে সেখানে বাড়ানো হয়েছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সংখ্যা। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে এক জনসভায় বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ। 11 মাস পর অবশেষে প্রকাশ্যে এসেছেন এবছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। বুধবার নরওয়ের অস্ত্রতে দেখা মেলে দেশটির পলাতক বিরোধী এই নেত্রী। যদিও নিরাপত্তার কারণে নোবেল পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন মেয়ে সোসা। 2014 সাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী বিতর্কিত 2024 সালের নির্বাচনের পর আত্মগোপনে চলে যান। নিরাপত্তার কারণে দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। 58 বছর বয়সী প্রকৌশলী মাচাদো অস্ত্র পৌঁছানোর পর সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে যান বলে জানিয়েছেন নোবেল কমিটি। সংঘাত বন্ধে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে ফোন আলাপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশের যুদ্ধে শোক প্রকাশ করেছেন পম্পিও। দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে 2 দেশের সীমান্তে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন 5 লাখেরও বেশি বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সময় বুধবার কম্বোডিয়ায় ড্রোন হামলা চালায় থাইল্যান্ড। থাই সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় ভবনে হামলার পর চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। একই দিন নমপেনের বিরুদ্ধে থাইল্যান্ডের এক হাসপাতালে রকেট হামলা চালানোর অভিযোগ তোলে ব্যাংকক। 2 দেশের এই সংঘাতে ভোগান্তিতে পড়েছে সীমান্তের বাসিন্দারা। ঘরবাড়ি হারিয়েছেন 2 দেশের প্রায় 5 লাখ মানুষ। আশ্রয় নিয়েছেন ধর্মীয় উপাসনালয় ও আত্মীয়দের বাড়িতে।
দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকান সিটিতে জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় তিনি যুদ্ধে হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। এদিকে যুদ্ধ থামাতে আবারও তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, বৃহস্পতিবার থাইল্যান্ড প্রশাসনের সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা রয়েছে। অনেক বছর ধরে দুই দেশের মধ্যে লড়াই চলছে, কিন্তু দুই নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি আগেও তাদের মধ্যে সংঘাত বন্ধ করেছি। এবারও দ্রুত সমাধান করতে পারবো বলেই মনে হয়। থাইল্যান্ডের সঙ্গে ফোনে কথা বলবো আমি। এর আগে সংঘাত বন্ধের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে শুরু হয়েছে উত্তেজনা। চীন ও রাশিয়ার পর যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। শক্তি প্রদর্শন হিসেবে মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানায় টোকিও। একই সময়ে তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। তাইপের দাবি, প্রায় প্রতিদিনই তাদের সীমানায় চীনের বিমান যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। গেল মাসে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে মন্তব্যের পর থেকে বেড়েছে উত্তেজনা। স্থানীয় সময় বুধবার জাপান সাগরে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও জাপান। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়ার পর শক্তির প্রদর্শন হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয় বলে জানায় টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বল প্রয়োগ করে কেউ যেন একতরফাভাবে পরিস্থিতি বদলাতে না পারে, তারা সে চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জাপানের আকাশসীমার আশেপাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া চালায় রাশিয়া ও চীন। পাশাপাশি ওই অঞ্চলে চীনা বিমানবাহী রণতরীর আলাদা মহড়াও চলে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। টোকিওর অভিযোগ, চীনা বিমান জাপানি যুদ্ধ বিমানের দিকে রেডার লক করেছিল, যা লক্ষ্যবস্তু ধরে হামলার প্রস্তুতির মতো সংকেত দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে বেইজিং। তাদের দাবি, বরং জাপানি ফাইটাররাই চীনা রণতরীর খুব কাছে উড়ে এসে ঝুঁকি তৈরি করেছে। এদিকে ওয়াশিংটন এই ঘটনাকে আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী বলে মন্তব্য করে টোকিওর সঙ্গে তাদের মিত্রতা অটল রাখার কথা পুনর্ব্যক্ত করে। একই সময় তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। তাইপের দাবি, প্রায় প্রতিদিনই তাদের সীমানায় চীনের বিমান জাহাজ দেখা যাচ্ছে। এটি বেইজিংয়ের চাপ বাড়ানোর কৌশল বলে দাবি দ্বীপটির। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গেল মাসে তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে অঞ্চলটিতে শুরু হয় উত্তেজনা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2 বছর বিরতির পর বেথলেহেম শহরে বড়দিনের উৎসবের আমেজ। আলোকসজ্জা দেখতে হাজারো মানুষের ভিড়। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান। 2026 অর্থ বছরে মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড $901 বিলিয়ন বরাদ্দ অনুমোদন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই প্রতিরক্ষা নীতি বিল পাশ হয়। বিলের পক্ষে 312 জন ও বিপক্ষে 112 জন আইন প্রণেতা ভোট দেন। এতে মার্কিন সেনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে রয়েছে প্রায় 4% বেতন বৃদ্ধি এবং সামরিক ঘাঁটির আবাসনের উন্নতি। বিলটির বিবেচনার জন্য উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সেখানেও পাস হবে বলেই ধারণা করছে মার্কিন গণমাধ্যম। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক ব্যয় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $6.86 কোটি মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনেছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে F-16 যুদ্ধ বিমানের উন্নত প্রযুক্তি। পাকিস্তানের বিমান বহরকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যেই প্যাকেজটি কেনা হচ্ছে বলে জানানো হয়। এতে আরও থাকছে নজরদারি, শনাক্তকরণ, বিমান নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জাম। গত 8 ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে। 2021 সালে সম্পর্কের টানাপোড়েনের মাঝে পাকিস্তান তাদের F-16 বহরের আধুনিকরণের জন্য অনুরোধ করেছিল, কিন্তু ওয়াশিংটন এর জবাব দিতে দেরি করে। গান্ধী ও নেহরু পরিবারকে ভোট চোর বলে কটাক্ষ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। বক্তব্য দেওয়ার সময় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা নেহরু গান্ধী পরিবার
বংশ পরম্পরায় ভোট চোর বলে মন্তব্য করেন। সেই সঙ্গে লোকসভায় কিভাবে বক্তব্য দেবেন তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। अरे सुनिए ना भाई, सुनो ना, दो बड़े बोलते हैं तब बीच में नहीं। $10 লাখ বিনিময়ে মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতিষ্ঠিত গোল্ড কার্ড কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বুধবার এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। বলেন, এই কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সরাসরি পথ আর দেশটিতে দক্ষ জনশক্তি ধরে রাখতে সহায়তা করবে। তবে নতুন ভিসা পরিকল্পনাকে ঘিরে উঠছে বৈষম্যের অভিযোগও। ট্রাম্পের চালু করা গোল্ড কার্ড ভিসা স্কিমে অন্তত $10 লাখ বিনিয়োগ করলে ধনী বিদেশিরা রেকর্ড সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবেন। ব্যবসায়ীরা কর্মী স্পন্সর করতে চাইলে দিতে হবে $20 লাখ। ব্রিটেন সহ 42টি দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাব অনুযায়ী যুক্তরাজ্য সহ 42টি দেশের ভিসামুক্ত পর্যটকদের যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য দিতে হবে 5 বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য। এছাড়া পুরানো ইমেল অ্যাড্রেস ও পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। আগে যেখানে শুধু অভিভাবকের নাম, একটি ইমেল ঠিকানা আর পুরানো অপরাধের তথ্য দিলেই চলত। দেখছেন আন্তর্জাতিক সময়। পঞ্চম দেশ হিসেবে ইউরোভিশন বয়কট করল আইসল্যান্ড। 2026 সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার এমন প্রতিক্রিয়া জানায় দেশটি। এর আগে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসও প্রতিযোগিতাটি বয়কট করে। আইসল্যান্ডের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম RUV জানায়, ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে দেশটির জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও বিরোধিতা দেখা গেছে। তেল আবিবের অংশগ্রহণের বিষয়ে আয়োজকদের ভোটের আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়। আন্তর্জাতিক সময়। আবার দেশের খবর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আমি পড়ছি, এটার প্রয়োজনীয়তা, এটার মূল প্রয়োজনীয়তা হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশের যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা অন্যতম। উত্তরণ পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য এখন কেবল শুল্ক সুবিধার উপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে বাণিজ্যিক বিরোধে দ্রুত, পূর্বানুমানযোগ্য ও কার্যকরভাবে নিষ্পত্তি করার সক্ষমতার উপর। LDC সুবিধা হারানোর পর বাংলাদেশকে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহির্মুখীকরণ এবং গ্লোবাল ভ্যালু চেইনসের আরও গভীরভাবে একীভূত হওয়ার উপর বেশি নির্ভর করতে হবে। সেখানে চুক্তি বাস্তবায়ন ও বিনিয়োগকারীর আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে। একটি কার্যকর বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতিকে সুস্পষ্টভাবে তুলে ধরবে, ব্যবসা পরিচালনায় ব্যয় ও সময় কমাবে, আইনের শাসন সম্পর্কে ইতিবাচক ধারণা শক্তিশালী করবে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ ও LDC উত্তরণ পরবর্তী বৈশ্বিক অর্থনীতিতে সমমর্যাদায় আলোচনায় অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মসৃণ উত্তরণের জন্য মানে স্মুথ ট্রানজিশনের জন্য সরকার কর্তৃক প্রস্তুতকৃত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS এর আওতায় বাণিজ্যিক আদালত গঠন একটি আশু বাস্তবায়নযোগ্য পরিকল্পনা এবং এর দায়িত্ব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে প্রদান করা হয়েছে। আইনটির মূল বৈশিষ্ট্য হলো বাণিজ্যিক বিরোধকে সংজ্ঞায়িত করা হয়েছে, যার মধ্যে আছে আমদানি রপ্তানি, ব্যবসায়িক চুক্তির ব্যাখ্যা, বিমান জাহাজ সম্পর্কিত লেনদেন ও চুক্তি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, শেয়ার হোল্ডার, জয়েন্ট ভেঞ্চার, ফ্র্যাঞ্চাইজি, পার্টনারশিপ সম্পর্কিত বিরোধ। 2, প্রয়োজনীয় সংখ্যক বাণিজ্যিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে বাণিজ্যিক আইন ও বাণিজ্যিক বিরোধ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বিচারক নিয়োগ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। প্রেস সচিবের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সংবাদ সহকর্মী শবনম নিবে। ধন্যবাদ ইনান ভাই।
বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।